আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ থেকে যেসব পণ্য আমেরিকায় রপ্তানি করে কিন্তু আমেরিকা যেসব পণ্য আবার বাংলাদেশ থেকে আমদানি করে সেই পণ্যের উপরে 35% ট্যাক্স ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা রয়েছে এবং আগামী 1 আগস্ট থেকে এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা রয়েছে। সেটা বিষয়ে আমি একটু ব্যাপক আলোচনা করব, যার উপর বেস করে কিন্তু আমাদের অনেক সেক্টরে ভালো একটা রিয়াকশান বিনিয়োগ বাজারে আমরা দেখতে পাচ্ছি। এটার একটা অনেক জুজু ভয় আছে, অনেক গুজব আছে, অনেক প্যানিক রয়েছে। আমি এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আরও আলোচনা করব যে প্রায় 8টি কোম্পানিতে আপনার ভালো একটা ভলিউম, অর্থাৎ এই কোম্পানিগুলোতে বড় বিনিয়োগকারী ঢুকেছে এবং এগুলোর গন্তব্য বহুদূর যাবে। এগুলোতে ভালো, অর্থাৎ ভালো বলতে আমরা যেটা বুঝি যে বড় বড় বিনিয়োগকারী এই কোম্পানিগুলোতে ঢুকেছে। আমি অনেকগুলো কোম্পানি আমার কাছে জানি, অনেকগুলো কোম্পানি আছে, বা তার মধ্যে যে আমি 8টি কোম্পানি আপনাদের জন্য চয়েস করেছি, এই 8টি কোম্পানির একটা অবস্থান আমরা যেটা আমি পেয়েছি, ভালো ভলিউমে এখানে লেনদেন হয়েছে, ভালো ভলিউমে আজকে এন্ট্রি হয়েছে। সো এই জায়গাটা যেমন আজকে অনেকে প্রফিট টেক করেছেন, বাট এখানে ভালো একটা ভলিউম নাম্বার, হ্যাঁ, এখানে 5,000 10,000 করে লেনদেন হয়নি, এখানে বড় অঙ্কের একটা ভলিউম এখানে ট্রানজেকশন হয়েছে, যার কারণে এই 8টি কোম্পানির দিকে বা 7টি কোম্পানির দিকে আপনারা চোখ রাখবেন। এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশনের জন্য অর্থাৎ 1 আগস্ট থেকে আমেরিকার যে শুল্ক নীতি, এটার উপর ভিত্তি করে আমরা কিছু লো পেইড এবং কিছু কোম্পানি টেক্সটাইল সেক্টরে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটু সাথে থাকবেন, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সবশেষে এক কথা, যে নিজের কনফিডেন্সটা গ্রো হবে, নিজের কনফিডেন্সটা জানতে পারবেন যে ওয়ার ইউ ক্যান মুভ। ঠিক আছে? সো আমরা 2024 সালের একটা সমীক্ষা রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে চীন $1,650 কোটি, যা আমেরিকার বাজার 20.82% দখল করে রয়েছে। ভিয়েতনাম $1,498 কোটি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি বাংলাদেশের এই 35% শুল্ক যদি এটা ইমপ্লিমেন্ট কিচ্ছু পরিবর্তন না হয়, তারপরেও বাংলাদেশের গার্মেন্টসকে কেউ দামাতে পারবে না। এর একটা আমি ভিডিও আপনাদের দিয়েছিলাম, তার কিছু কিছু প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরবো এবং ব্যাখ্যা তুলে ধরবো কোন কোন কন্ডিশনে। যেমন আমরা কিন্তু এখন পাকিস্তান এবং চীন থেকে আমরা কিন্তু ট্যাক্স ইমপ্লিমেন্টেশন কিছুটা পিছিয়ে রয়েছি। সেই জায়গা থেকে আমরা কিন্তু খুব কম দামি পোশাক পণ্য তৈরি করে থাকি। সবচেয়ে বেশি দামের পোশাক পণ্য তৈরি করে থাকেন চায়না, যেটা আমেরিকার বাজারে খুব ভ্যালুয়েবল গুডস বা ক্লথিং যেগুলো তৈরি করে থাকেন চায়না, বা তাদের উপর যে শুল্কটা দেওয়া হচ্ছে, স্বভাবতই বাংলাদেশের এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে চায়নায় যাবে না। দেখুন, এটা ভেরি সিম্পল ক্যালকুলেশন। গার্মেন্ট শিল্পটাকে যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, যে বাংলাদেশের অর্ডার ক্যান্সেল হয়ে কোথায় যাবে? ভারতে। বাংলাদেশ চাইতে সস্তায় কাপড় দিতে পারবে না, পাকিস্তানে দিতে পারবে না, ভিয়েতনাম দিতে পারবে না, চায়না দিতে পারবে না। সো বাংলাদেশের অর্ডার ক্যান্সেল হওয়ার খুব সুযোগ নেই। এটাকে নিয়ে এটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, একটা প্যানিক ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ক্ষতি হবে, যেসব মালিকদের ভালো একটা অর্ডারের ক্ষেত্রে যখন তারা অনেক সময় একটু দর বৃদ্ধি করে অর্ডার নিতে পারতো, এখন অনেকটাই দর কমিয়ে তাদের অর্ডারগুলো নিতে হবে। কারণ যেহেতু ট্যাক্সের একটা ফ্যাক্টর কাজ করবে, আলটিমেটলি প্রোডাক্টের উপর দাম বেড়ে যাবে, ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাবে। এই জায়গায় যারা অর্ডার দিতে আসেন তারা কি করবে? মালিকের সাথে একটু দর নিয়ে চাপাচাপি করবে, একটু কোয়ালিটির ব্যাপারগুলো চাপাচাপি করবে, অনেক কিছু এখানে প্রাইস কম্প্রোমাইজ করার জন্য, প্রাইসকে রিডিউস করার জন্য অনেকগুলো ফ্যাক্টর এলিমেন্টস এখানে কাজ করবে। বাট আমি যে তথ্যটা তুলে ধরতে চাচ্ছি, যেমন বাংলাদেশ থেকে $734 কোটি একটা আমদানি করে আমেরিকা, বা যেটা আমেরিকার মোট রপ্তানির প্রায় 9.26% মোট আমরা বাংলাদেশ থেকে এই গার্মেন্টস প্রোডাক্টসগুলো আমেরিকা নিয়ে যায়, রাইট? যেখানে আমরা কিন্তু পুরো এই 100% অর্ডার কিন্তু আমরা দেই না। কাকে দেই না? আমেরিকাকে দেই না। আমেরিকা কিন্তু ভিয়েতনাম থেকে নেয়, বাংলাদেশ থেকে নেয়, ভারত থেকে নেয়, পাকিস্তান থেকে নেয়, চীন থেকে নেয়। অনেক মেজর পার্ট কিন্তু আমেরিকা চীন থেকে নেয়, যেখানে চীনের উপর কিন্তু আপনার শুল্ক একবার শুধু না 2বার বসানো হয়েছে। এবং ব্রিক্সের কারণে, যেহেতু চীন ব্রিক্সের সদস্য, যার কারণে চীনের উপর আরো শুল্কটা বাড়ানো হয়েছে।
আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে আমরা যারা অনেক প্যানিকড হয়ে গেছি, অস্থির হয়ে গেছি যে শুল্ক নীতি বা 1 আগস্ট থেকে আমাদের কি হবে, আমাদের দেশ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আমাদের সব কিছু একবারে রাস্তায় পথে বলবো। নো মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ নট লাইক দ্যাট। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, যেহেতু বাংলাদেশের গার্মেন্টসের উপরে অনেকটা অর্থনীতি নির্ভর করে, এবং আমি আপনাকে যদি খুব সমীক্ষা সহ তুলে ধরতে চাই, আমি অনেক কিছু লিখে রাখি, কিন্তু আসলে আমি অনেক বিষয়গুলো আপনাদের সাথে খোলামেলা বলতে পারি না, কারণ ভিডিওটি বড় হয়ে যায়। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের রপ্তানিকারক পণ্যের মধ্যে গার্মেন্টসটা একটা অন্যতম দ্বিতীয় পর্যায়ে রয়েছে বা তৃতীয় পর্যায়ে রয়েছে। সো সরকার কখনোই কোনো অবস্থাতেই আমেরিকার সাথে এই ধরনের কনফ্লিক্ট রিলেশনে যাবে না, বা কখনোই এই জায়গায় কোনো অনাস্থার পরিবেশ তৈরি হবে না। আমি অবশ্যই বিশ্বাস করি এখানে একটি উইন উইন সিচুয়েশন তৈরি হবে, এবং যেই সিচুয়েশন তৈরি হোক না কেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ওপর খুব বেশি এর একটা প্রভাব আসবে না। আমি যদি বলতে চাই খুব স্পষ্ট করে, নাথিং ইফেক্ট উইল কাম রিগার্ডস টু দিস ট্যাক্স ইমপ্লিমেন্টেশন ফ্রম দ্য ইউএসএ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, বিকজ অফ আমরা কিন্তু অলরেডি এইসব ঘাতকে উতরিয়ে, এইসব চ্যালেঞ্জকে উতরিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের উপর ভারতের বিভিন্ন সময় খড়গ রয়েছে। ভিয়েতনামের চাইতে আমরা অনেক কম দামে আমরা প্রোডাকশন করে থাকি। চীনের চাইতে আমরা অনেক কম খরচে আমরা গার্মেন্টসের প্রোডাকশন করে থাকি। চীন কিন্তু গার্মেন্টস প্রোডাকশনের ক্ষেত্রে আমেরিকার জন্য মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো কিন্তু চীন তৈরি করে থাকে। সুতরাং আমাদের চাইতে কম দামে, যেহেতু আমাদের চাইতে ট্যাক্সটা চীনের উপর আরও বেশি হচ্ছে, সুতরাং আমরা এটা খুব নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের চাইতে চীন সস্তায় কাপড় তৈরি করতে পারবে না। সো ইটস এ ভেরি ক্লিয়ার মেসেজ যে আমরা এই ট্যাক্স ইমপ্লিমেন্টেশন খুব বেশি ক্ষতি হচ্ছে না, এবং আমাদের যে 35% শুল্ক যদি 1 আগস্ট থেকে পুরোপুরি থাকে, সেটাও আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না। পাশাপাশি কোনো অবস্থাতেই বর্তমান সরকার, যেহেতু আমেরিকার সাথে একটা সুসম্পর্ক রয়েছে, আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বেশ ভালো একটা সম্পর্ক, এবং স্টিল দ্য ডায়ালগ অন গোয়িং অন, এবং তাদের একটা প্রসেসের মধ্যে আছে, এবং এন্ড অফ দিস মান্থ, জুলাইয়ের শেষ সপ্তাহে আমরা এই বিষয়ে স্পষ্ট বার্তা পাবো। তবে আজকে বশিরউদ্দিন সাহেব, মাননীয় অর্থ উপদেষ্টা, তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা দেখছি আমরা এখান থেকে উইন উইন সিচুয়েশনে নিয়ে আসতে পারবো। সো দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড অথেন্টিক মেসেজ, যেটা আমরা ভালো কিছু পাবো। বাট এই ফাঁকে আমরা টেক্সটাইল সেক্টরে কিছু দেখবেন যে কিছু কিছু ভালো বিনিয়োগ, কিছু কিছু ভলিউম এখানে লেনদেন হচ্ছে। যেমন দেখুন, সিএনএ টেক্সের আপনার এরা আলিফ গ্রুপের একটা নিউজ সেদিন প্রকাশিত হয়েছে যে তারা 200 কোটি টাকা চেয়েছিল, সেটা প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিএনএ টেক্সের সাথে একটি মার্চ করতে চেয়েছিল, সেটা আর হবে না, কত কাহিনী প্রকাশ করলো। কিন্তু আজকে দেখুন 6,23,000 হাত বদল হয়েছে। এটা করলো কারা? বিক্রি করছে কে, কিনলো কে? ফ্যামিলি টেক্সে নিয়ে কি, ফ্যামিলি টেক্সের মেশিন যন্ত্রপাতি ব্যবসা থেকে বিক্রি করা নিলামে উঠছে, কিন্তু ফ্যামিলি টেক্সের আজকে 4,22,000 শেয়ার হাত বদল হয়েছে। রিংসান 2,12,000, এবং সিহাম কটন 19,77,000, স্টাইল ক্রাফট 5,20,000, এবং তশরিফা 4,48,000। সো আমরা যারা অনেক সময় যে আমরা কথাগুলো বলি, যেগুলো এখন কিন্তু এন্ট্রি নিচ্ছে, অনেকেই এন্ট্রি নিচ্ছে টেক্সটাইল সেক্টরে, কিন্তু তারা জানে যে এই মাসের শেষের দিকে, অর্থাৎ এন্ড অফ দ্য জুলাই, অর্থাৎ লাস্ট উইক অফ দ্য জুলাই, টেক্সটাইল সেক্টরে ভালো একটা বুম আসবে, যার কারণে কিন্তু এখন তারা এন্ট্রি নিচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আরেকটু বিষয় হচ্ছে যে আমরা আরেকটু পজিটিভ মেসেজ যাওয়ার আগে আমি একটু বলে রাখি, যেমন ব্র্যাক ব্যাংক আজকে 24,81,000 শেয়ার আজকে লেনদেন হয়েছে, হাত বদল হয়েছে। বিচ হ্যাচারি আজকে 21,43,000 শেয়ার হাত বদল হয়েছে। রাহিমা ফুড 7,33,000, যদিও আজকে বিএসসিসি থেকে একটা ইনকোয়ারি বসেছে যে রাহিমা ফুডের দর বৃদ্ধির কারণ কি। রাহিমা ফুড সরাসরি বলেছে যে উই ডোন্ট নো, উই ডোন্ট হ্যাভ এনি কনসার্ন ইস্যুজ দ্যাট ফর রেজিং দ্য প্রাইস। সো দিস ইজ একেবারে ইঁদুর আর বিড়ালের একটা ধরাছোঁয়া খেলা হচ্ছে। মিডল্যান্ড আজকে 29,98,000 শেয়ার হাত বদল হয়েছে। ইসলামী ব্যাংক 19,78,000 শেয়ার হাত বদল হয়েছে। রূপালী ব্যাংক 27,82,000 শেয়ার হাত বদল হয়েছে। জেমিনিসি 3,77,000 শেয়ার হাত বদল হয়েছে। দিস ইজ মোস্ট এক্সপেন্সিভ শেয়ার, যেটা আজকের বাজার যে চিত্র দেখি আমরা। সো বাজারের সার্বিক চিত্র সব কিছু বিবেচনা করে আমরা একটা বড় কারেকশন শেষ করলাম। কারেকশন ডাজেন্ট মিন যে বড় অঙ্কের একটা নেগেটিভ হবে। কারেকশন কিন্তু আজকে বাজার বেশ ছন্দপতনের মধ্যে, একবার পড়ছে একবার উঠছে। গতকাল আমরা কিন্তু সেই অবস্থা দেখেছি, একবার পড়ছে একবার উঠছে। এবং আজকে ব্যাংক সেক্টরকে খুব ভালো একটা অবস্থান দেখেছি যে স্ট্রাগল পয়েন্ট তারা অতিক্রম করেছে। ব্যাংক সেক্টরকে আজকে দর পতনের কারণেই মূলত পক্ষে আজকে বাজার ঘুরে দাঁড়াতে পারে নাই, ঠিক গতকালও হয়েছে। এবং আমরা গত সপ্তাহ এবং তার আগের কিছু
সপ্তাহের অংশ বিশেষে আমরা দেখেছি যে বাজারের সূচক টানা বৃদ্ধির কারণে অনেকগুলো কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল, যেগুলো থেকে অনেকেই প্রফিট নিয়েছে, লক্ষ লক্ষ শেয়ার আপনারা প্রফিট নিয়েছেন। আমিও তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে আমরা তাদের একটা ভালো উচ্ছ্বাস, উদ্দীপনা এবং বাজারে যে ভালো অঙ্ক বিনিয়োগ লেনদেন হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরোত্তর আমরা কামনা করছি। সুতরাং এই যে কোম্পানিগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো একটু সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন, এবং আশা করছি আপনারা নিজের সিদ্ধান্ত চেতনায় আপনারা লেনদেন করবেন, কেনাকাটা করবেন, আর নো প্রফিট নো সেল, এই স্লোগানটা হৃদয়ে ধারণ করবেন। আশা করি আপনাদের সকলের জন্য একটি মঙ্গলকর শুভযাত্রা শুরু হবে বলে বিশ্বাস করি। বিনিয়োগ বাজার একটি আলোকিত এবং সুন্দর গৌরবের ইতিহাস সৃষ্টি হোক, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।